প্রিয় দর্শক, চ্যানেলে আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে আছে আমি ফরিদ হোসেন। এখন আমাদের সঙ্গে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা। শামীম রেজা, আপনার সঙ্গে আমরা আলোচনা করব। আপনার সাথে আলোচনা যাওয়ার আগে আমাদের এখানে এই খবরগুলো আছে পত্রিকাতে সদ্য মর্মান্তিক একটি খবর দিয়ে আজকে শুরু করতে হচ্ছে। সবাই আমাদের মনও খুব ব্যথাতুর, এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি পড়ে নিই আগে, তারপর দেখি আলোচনায় যাব। দৈনিক ইত্তেফাক, গভীর রাতে মাঝ নদীতে লঞ্চে আগুন, 37 লাশ উদ্ধার, দগ্ধ আর 78, নিখোঁজ শতাধিক। মালদ্বীপে প্রবাসীদের সমস্যার সমাধান করা হবে প্রধানমন্ত্রী। সুগন্ধা পাড়ে কান্নার রোল। আমাদের সময়, মধ্যরাতে মাঝ নদীতে বিভীষিকা, চলতি বছরে দিনে দুই নৌ দুর্ঘটনা। আগুন গাফিলতি নাকি নাশকতা? যায় দিন, সুগন্ধার বাতাসে পোড়া লাশের গন্ধ, 40 জনের লাশ উদ্ধার। আজকের পত্রিকা, শান্ত সুগন্ধায় লাশ পোড়া গন্ধ, দালালের মাধ্যমে বিদেশে যাবেন না মালদ্বীপে প্রধানমন্ত্রী। সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সময়ের আলো, আগুনে পড়ল লঞ্চ যাত্রীরা, লাশের গন্ধে ভারী ঝালকাঠির বাতাস, 36 লাশ উদ্ধার। দৈনিক সংগ্রাম, রাষ্ট্রীয় ভোজসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ। কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তরা নির্যাতিতার পরিচিত। দৈনিক করতোয়া, লঞ্চে আগুনে পুড়ে মৃত 40, সুগন্ধার বাতাসে লাশের গন্ধ। দি বিজনেস স্ট্যান্ডার্ড, TBS স্যাটারডে, 37 die as launch goes up in flames. Years of unaddressed safety risk haunt waterways. আমরা যে খবরটা আলোচনা করব, আমরা শুরুতেই বলেছিলাম, একটা হচ্ছে যে আমার 50 বছরের সাংবাদিকতা জীবনে আমি অনেক দুর্ঘটনার দেখেছি, সেটা আমাদের কভার করতে হয়েছে। ট্রেন দুর্ঘটনা, একসময় ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, ট্রেনে আগুনও, রানিং ট্রেনে আগুন, সেটাও আমি দেখেছি। একটি ফেরিতে বেশ কয়েক বছর আগে আগুন লেগেছিল পাটুরিয়া, এই পদ্মার পক্ষেই। সেটা ট্রাক তাদের যেগুলো ছিল সেখানে আগুন থেকে উৎপত্তি। কিন্তু লঞ্চ ডুবে, লঞ্চ কাত হয়ে যায়, লঞ্চ ঝড়ে ডোবে, লঞ্চ অনেক কারণে ডোবে, কিন্তু লঞ্চে কখনো আগুন লাগার খবর আমার এই 50 বছরের সাংবাদিকতা জীবনে আমার মনে পড়ছে না, এমন ঘটেনি। এটা বোধহয় প্রথম। এটা আপনার যদি জানা থাকে তাহলে বলতে পারেন। এটা একটা ঘটনা। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমরা এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করব, আমরা বলবো যে আমাদের কান্নায় সুগন্ধার তীর ভারী হয়ে আসছে, বাতাস ভারী হয়ে আসছে, সব কিছুই করবো। কিন্তু ঘটনা আবার ঘটবে। গত 3.5 বছরে বা 3 বছরে 3,500 নৌ দুর্ঘটনা, এমন অন্য ক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা ঘটছে। আপনার কাছ থেকে শুনতে চাই। এক হলো যে আমরা শোক জানাই, মানে শোক জানানো ছাড়া আমাদের দিক থেকে তো আর তেমন কিছু করবার নেই। এবং এটা সমবেদনা, শোক, আপনি যে কথাগুলো বললেন হয়তো আমাদের রেটরিক্সের মধ্যেই থাকবে। তাতে যিনি স্বজন হারিয়েছেন, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে সান্ত্বনা দেবার ভাষা এগুলো যথেষ্ট নয়। আর আমরা আশা করব তারপরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা যেন দ্রুত তারা পান, এবং যারা বেঁচে আছেন, সারভাইভ করেছেন এই ভয়াবহ দুর্ঘটনায়, তারা যেন চিকিৎসা সহ তাদের যা যা জরুরি প্রয়োজন সেগুলো রাষ্ট্রের দায়িত্ব তারা দেখবেন, এবং অন্যান্য পক্ষ তো আছেনই। এটুকু আমাদের বলতেই হয় এই কারণে যে সবাই এক সক্ষমতার মানুষ সেখানে ছিলেন বলে আমরা মনে করি না। বিভিন্ন উপার্জনের বিভিন্ন সক্ষমতার মানুষ ছিলেন। অতএব এই দাবি জানানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে কথা আপনি বলছিলেন, আপনার সমসাময়িক সাংবাদিকদের বেশ কয়েকজনকে আজকে প্রশ্ন করেছিলাম যে আপনার 4 দশক 5 দশকের জীবনে এই ধরনের নৌপথে এরকম ভয়াবহ দুর্ঘটনা দেখেছেন কিনা। তারা কেউ এরকম স্মরণ করতে পারেন না।
ছোট দিয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনি যেমনটি বলছেন। এমনকি আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও যারা গবেষণা করেন এ বিষয়ে, তারাও মত দিয়েছেন যে এরকম রেকর্ড আমাদের খুব একটা নেই। আমরা সড়ক পথে দুর্ঘটনা আপনি যেটা বলেন সেগুলো জানি, অন্যান্য রেল পথেও এক সময় হতো। একটা জিনিস দেখুন, বিমান ধরা হয় যে সবচেয়ে নিরাপদ, এটা সবচেয়ে ব্যয়বহুল, এবং এর পেছনে যে বিনিয়োগ, যে গবেষণা, যে নিরাপত্তা চিন্তা ভাবনা, ফলে আপনি দেখবেন যে বিমানের কোনো দুর্ঘটনা ঘটলে একদম প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা জানার চেষ্টা করি, নিজে একটা সিমুলেশন করার চেষ্টা করি, একটা অবস্থা তৈরি করে। আমাদের যে বিমান দুর্ঘটনায় পড়েছিল কাঠমান্ডুতে, তারপরে আপনি ইউটিউবে যদি যান, আপনি কত ভিডিও দেখতে পাবেন, কত ভাবে গ্রাফিক্স দিয়ে অন্যভাবে গাণিতিক ভাবে সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে। আমাদের সড়কের দুর্ঘটনায় আমরা খুব কিন্তু এরকম দৃষ্টান্ত দেখি না যে আমরা এরকম ভাবে কৃত্রিম ভাবে তৈরি করে পরিস্থিতিটা কি কি ঘটেছিল। কেবল তারেক মাসুদ এবং মিশুক মনির সহ যারা মারা গিয়েছিলেন, তারপরে শুনেছি যে এরকম একটা চেষ্টা করা হয়েছিল একটা অ্যানিমেশন করে যে কি কি ঘটতে পারে। লঞ্চের ক্ষেত্রে যে দুর্ঘটনাগুলো ঘটে, আপনি কি কখনো এরকম শুনেছেন ফরিদ বা যে আমরা কোনো একটা সিমুলেশন করে দেখছি কিনা, বা এরকম একটা গ্রাফিক্যাল কোনো কিছু করে দেখছি কিনা, বা কৃত্রিম ভাবে অবস্থাটা তৈরি করে যে কি কি ঘটতে পারে? আমরা তদন্ত কমিটি করি এবং কারণগুলো আমরা জানি। বড় লঞ্চের ধাক্কা, কাপ্তান ছিল না, অন্য কেউ লঞ্চ চালাচ্ছিলেন, দেখা যায়নি, প্রচুর লোক নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের জানা, আমাদের এই নদীমাতৃক দেশগুলোতে এই ঘটনা আমাদের জানা ছিল না। এটা যেটা চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে। আমি যদি একটু আপনাকে থামাতে চাই, আপনি একটু আমার দিক থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরাও জানি এই প্রশ্নগুলো অনেকেই করতে পারেন যে বিমান দুর্ঘটনা যখন হয় তখন সবচেয়ে বড় দুর্ঘটনার খবর হচ্ছে বিমান দুর্ঘটনার খবর। আপনার সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা সেরকমভাবে গুরুত্ব পায় না। ট্রেন দুর্ঘটনা বিমানের পরে পরেই। এটা বোধহয় একটা কারণ যে আমাদের সমাজে এবং অন্যত্র সারা বিশ্বেই এই যে শ্রেণীভেদ, অর্থাৎ বিমান যারা চড়ে তাদের যে সামাজিক স্ট্যাটাস, আর্থিক আপনার স্ট্যাটাস, সেগুলো কারণে কিন্তু এটা একটা বড় কারণ। কারণ এই লঞ্চে বা সড়ক দুর্ঘটনায় যারা মারা যাচ্ছে বা ট্রেন দুর্ঘটনায়, এরা সাধারণ মানুষ। মানে আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেটা একটা বৃহৎ মিডিয়াতে, আপনি মিডিয়াতে শিক্ষকতা করেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। খুবই এই প্রসঙ্গ হয়তো আমরা টানতে চাইনি, একটু অপ্রিয় বিধায়, কিন্তু এইটাই বাস্তবতা। এটা সত্যি কথা যে বিমানের মতো উড্ডয়ন করে যে বস্তুগুলো, সেটা দুর্ঘটনা ভয়াবহ হয়, সেখানে একেবারে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, সেটা একটা বড় কারণ। কিন্তু এখানে যারা ব্যবহার করেন, যে কাজে ব্যবহৃত হয়, তার শ্রেণী অবস্থান সেটা এত উন্নত যে পরবর্তীতে আমরা যে গভীর গবেষণা এর পেছনে চালাই, সেটা আমরা অন্য বাহনের ক্ষেত্রে কিন্তু সেটা করি না, এবং এটা দুর্ভাগ্যজনক। এবং এখানে তো সব এটা গণপরিবহন, বিমানতর ওই অর্থে গণপরিবহন না আমাদের দেশে অন্তত। তো সব ধরনের মানুষ এখানে, তো কেবিন ছিল, সাধারণ পাটাতন ছিল, সব ধরনের মানুষ এখানে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে নদীমাতৃক দেশ আমরা সড়ক পথে অনেক কিছু করছি। নিঃসন্দেহে আমাদের মেগা প্রকল্পের বিরাট অংশই ভবিষ্যতে সড়ক পথে, কিন্তু ভুলে গেলে চলবে না আরো বহু দশক নৌপথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের যাত্রী পারাপারের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ, আমাদের নিরাপত্তার কারণে গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ যে বিপুল জনপথ, নদীপথ এখনো পর্যন্ত আমাদের রয়েছে, এবং ওই বঙ্গের মানুষরা সেটা ব্যবহার করেন। এই যে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, সেটা অগ্নিকাণ্ড না হোক, আমরা তার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা পেয়েছি কিনা, কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পেয়েছি কিনা। দেখেন, আমি দুই ভাগে আজকে জিনিসগুলো ভেবেছি সারাদিন। একটা হলো তদন্ত কমিটি হয়, সেই তদন্তে আমরা প্রাথমিকভাবে আমাদেরও একটা দাবি থাকে, কালপিটদের ধরতে হবে, কাদের কাদের গাফিলতি ছিল তাদেরকে ধরো, হয়তো চালক পক্ষকে ধরো, মালিক পক্ষকে ধরো, কারা এই ধরনের চালিয়েছেন। এরা কেউ ধরা পড়েন কি পড়েন না আমরা অনেক সময় এটা আর শেষ পর্যন্ত দেখতে পাই না। কেউ ধরা পড়েন, শাস্তি হয়, বিচার হয়, এটা একটা। যাদের নজরদারির দায়িত্ব থাকে, কর্তৃপক্ষ, তাদের কথা আমরা বলি, শেষ পর্যন্ত ভেতরে কি ঘটে সেটা আমাদের জানা থাকে না। যেটা ঘটে না সেটা আপনি কি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পান কিনা? যে কিছুটা আমরা হয়তো আমাদের ভবন দুর্ঘটনাগুলোর সময় আমরা কিছুটা আলোচনা করি, বিল্ডিং কোড নিয়ে এটা নির্মাণ করা হয়েছিল কিনা, সঠিকভাবে করা হয়েছিল, কারণ আমরা খুব দ্রুত এদেরকে পাই, আমরা স্থপতিদের এখানে পাই, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের এখানে পাই, অগ্নি নির্বাপনে যারা বিশেষজ্ঞ তাদেরকে ঢাকায় পাই, খুব দ্রুত আমরা একটা ব্যাখ্যায় আসতে পারি। কিন্তু এই জায়গাগুলোতে আপনি এখন পর্যন্ত একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পেয়েছেন কিনা? এই যে দুর্ঘটনা ঘটলো বা অন্য যে দুর্ঘটনাগুলো ঘটে, সেখানে এই যান্ত্রিক ত্রুটি ছিল কিনা? আমি তো নজরদারিকে অস্বীকার করছি না, নিঃসন্দেহে এখানেও আছে, এর সার্ভেয়ার থাকার কথা, আমার বিআইডব্লিউটিও দেখার কথা ছিল যে নৌ ট্রাফিক ঠিক মতো চলে কিনা, নৌ নিরাপত্তা চলে কিনা, সেগুলো দেখবার কথা। সেটা নৌ পরিবহন মন্ত্রীও বলেছেন, দুটো তদন্ত কমিটি হয়েছে, তারা দেখবেন।
কিন্তু তাদের প্রতি তো আমরা বরাবরই চাপ কিন্তু সৃষ্টি তারা করে যাচ্ছি। এটা তো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারা অনেক। বলছেন কিন্তু বারবার। কিন্তু এই সার্ভেয়ার বলেন, এই নিরাপত্তার দায়িত্বের কর্তৃপক্ষ বলেন, তাদের বক্তব্য আমরা কয়েকদিন শুনবো, আমরাও চাপ তৈরি করি, একটা জনচাপ তৈরি করি, কিন্তু আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কেন চাই না? যদি এই দুর্ঘটনাটি ইঞ্জিন রুম থেকে ঘটে থাকে, আমরা এখনো জানি না, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যতটুকু ধারণা দিচ্ছেন, তার পাশে কি কিচেন থাকবার কথা, রান্নাঘর কি তার পাশে থাকা ঠিক কিনা? আপনি যারা নৌ নকশা করেন, আমাদের নেভাল আর্কিটেক্ট যারা আছেন তারা ভালো বলতে পারবেন, বা যারা জাহাজ নির্মাণ করেন বা লঞ্চ তৈরি করেন, যে এই ধরনের কাঠামো সঠিক কিনা, এটা বিজ্ঞানসম্মত কিনা। সেখানে জ্বালানি থাকবে, এটা খুব স্বাভাবিক, সেখানে গ্যাস সিলিন্ডার থাকবে, কিন্তু কিভাবে সেটা থাকবে? অগ্নি নির্বাপন ধরলাম যে সেখানে ছিল, আপনি কবে লাস্ট ড্রিল করেছিলেন? ড্রিল বহু রকমের হয়। দেখেন, এই কথা আপনি বলতে পারেন ছাত্রাবাসে অগ্নি নির্বাপন থাকে, ড্রিল হয়। আপনার কর্মপরিবেশ, আপনি যে ভবনে এটা বসেন, অনেক জায়গায়, কিন্তু এমনকি আমার নিজের ঘরেও যেটা আছে সেটাও আমরা কিন্তু চালাতে, আপনি তো জানেন না। জানি না। এখন আমি যদি ধরেও নিই যে, এটা কিন্তু আমি আমরা- যদি ধরেও নিই সব ব্যবস্থা ছিল, কবে সবশেষে এই ড্রিলটা করা হয়েছে? কবে সবশেষে? দেখেন, এটা যাত্রীকেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, যারা চালায় তাদেরকে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। সামগ্রিক ব্যবস্থাপনার যে ঘাটতিটা, সেই আলোচনাটা আমরা সামনে নিয়ে আসছি না। এবার আসুন প্রশিক্ষণ। এখানে যারা ছিলেন সবাইকে প্রশিক্ষিত, তাহলে প্রশিক্ষণকে একবারে নেওয়া হয়, জীবনে কি আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না? আপনার তো 6 মাস পর পর নবায়ন করার কথা, আপনার লাইসেন্স নবায়ন করার কথা, আপনার চালানোর জন্য ফিটনেস সহ যা কিছু লাগার কথা, সবকিছু তো একটা ব্যবস্থাপনার অংশ, সবকিছু একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার অংশ। সেই কাজগুলো করা হয়েছে কিনা? আপনার শুধুমাত্র যন্ত্র থাকলে হবে না, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে হবে না কিনা, এটা ছিল কিনা আমরা জানি না, এগুলো কাজ করতো কিনা। এই যে বিভৎস অগ্নিকাণ্ড যেটা ঘটে, এখন আরেকটি, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু এইটার ফলে যারা ভুক্তভোগী হলো, যারা জীবন চলে গেছে, আরো যাবে, আপনি জানেন যে 78-এর মতো 70-এরও বেশি হচ্ছে আগুনে পুড়ে আহত। এরা অনেকে নিখোঁজ আছে, নিখোঁজের সংখ্যাও কিন্তু অনেক, এর মধ্যে শিশুও আছে। এবং এটা করে গিয়ে কোন এটা মৃতের সংখ্যা, হতাহতের সংখ্যা, এটা কোন পর্যায়ে যাবে সেটা কিন্তু এখন আমরা নিশ্চিত নয়, আরও বাড়বে এটা আশঙ্কা করা হচ্ছে। এই যে জীবন, এই জীবনের কোনো মূল্য নেই, এমন এটাই আমাদের বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনে নিয়েই আমরা এই 50 বছর আমাদের বাংলাদেশের। কিন্তু দেখুন, এই আপনি যে গভীর একটা বোধ থেকে, একটা দার্শনিক বোধ থেকে কথাটা তুলছেন, কিন্তু এই কথা দুঃখ বোধ থেকে, এই দুঃখ বোধ এবং এই দাবি তো আমরা তুলতেই পারি যে আজকের বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি, আজকের বাংলাদেশের যে সক্ষমতা, এবং যে নদীমাতৃক দেশ, দেখুন আমরা বন্দর নির্মাণ করছি, আমরা অসংখ্য বড় বড় প্রকল্প গ্রহণ করছি, কিসের জন্য? মানুষকে সহায়তা করার জন্য, কাজগুলোকে সহজ করার জন্য, বাণিজ্যের গতি আনার জন্য, মানুষের যাতায়াত গমনাগমনের গতি আনার জন্য। সেই নদীমাতৃক দেশে যে লঞ্চ চলে, যে গণপরিবহন, সেখানে কেন ব্যবস্থাপনা? আমি এখানে একটা টেলিভিশনের উপস্থাপনা করছি, কিন্তু আমি দেখলাম যে টেলিভিশনগুলিও বা পত্রিকাতে যেভাবে শিরোনাম আসছে, তারাও ব্রেকিং নিউজ করেছে, শিরোনাম করেছে, কিন্তু আমি সন্ধ্যার পরে যেগুলো অনুষ্ঠান দেখলাম, কিন্তু যেইভাবে এটাকে মানবিকভাবে, এই এত বড় একটা দুর্ঘটনা, এতগুলো প্রাণহানি ঘটেছে, মানবিকভাবে আমি বলছি, তাদের ক্যামেরা কিন্তু সেইভাবে সেখানে যায়নি। আমি ক্যামেরাতে দেখিনি যে সেইভাবে, যতটা ব্যাপকভাবে এটা, এর চেয়ে বড় খবর বোধহয় আজকে আর কোনোটা থাকার কথা ছিল না। আজকে যে ছবি আপনার সামনেও আছে, এটা আপনি বলছেন যে 5 দশকে আমরা এরকম, মানে জলের উপরে এরকম আগুন, এটা কল্পনার বাইরে, মানে এটা ইনফার্নো, যেটা একেবারে আমরা সামনে দেখছি। এবং আপনি যে বর্ণনা দিচ্ছেন, সেটা বর্ণনা তো আমাদের মানে ভাষার অতীত, যে কিভাবে নারী শিশুর এই কুয়াশার মধ্যে, ঘন কুয়াশা, এই ঠান্ডায় কেউ ঝাঁপিয়ে পড়ছেন, অগ্নিদগ্ধ হচ্ছেন, তারা নিঃশ্বাস নিতে পারছেন, এটা আমাদের কল্পনারও বাইরে। এবং সেই ঘটনা আমি আবারও জোর দাবি জানাই অনুষ্ঠানের মাধ্যমে, যে তদন্ত হবে, কে কার দায়িত্ব ছিল এটা নিয়ে আলোচনা হবে, আইনের গতিতে যাবে, কিন্তু ফরিদ ভাই, আমরা এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাই, এবং সেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য। শামীম রাজা, আমরা আরেকটি প্রসঙ্গে, যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মালদ্বীপ সফরে আছেন, 6 দিনের সরকারি সফরে। তিনি ইতিমধ্যেই আমাদের 4টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি, এগুলো স্বাক্ষরিত হচ্ছে। তিনি ওখানে যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদেরকে তিনি তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, ভার্চুয়ালি যদিও, এবং কতগুলি কথা তিনি বলেছেন। তাদের মধ্যে একটা হচ্ছে যে অবৈধভাবে বা যাতে না যান, তারা যাতে বৈধ পথে যান, তারা যাতে চাকরিটাকে একটা সোনার হরিণ ভেবে সেখানে ঝাঁপ দিয়ে পড়ে যান, তারা দালালদের খপ্পরে যাতে না পড়েন।
এখানে একটা জিনিস আমরা দেখেছি, যে শিরোনামও দেখলাম, যে প্রধানমন্ত্রী যখন মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে, প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, সেখানে অনথিভুক্ত এই শ্রমিকদের ব্যাপারেও তিনি প্রশ্নটা তুলেছেন বলে বলেছেন। এই যে এটা কিন্তু অন্য নানানভাবে ব্যাখ্যা হয়। একজন আমাদের দেশের সরকার প্রধান সেখানে আমাদের দেশের নাগরিকদের জন্য কথা বলবেন, এটা খুব স্বাভাবিক আমাদের মানতে, কিন্তু আমার এটাও একটু খারাপ লাগে যে আমরা মালদ্বীপের মতো একটা দেশেও যদি আমাদের অবৈধভাবে বাংলাদেশি শ্রমিক থাকে, প্রবাসী, সেটাও কিন্তু আজকে 50 বছর পরে এসে আজকের বাংলাদেশে, যেখানে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি বা হয়ে গেছি, সেটা খুব একটা ভালো লাগে না। আমি দুই দিক থেকে বলি ফেলবো। আমাদের শিক্ষার্থী জীবনে আমাদের বন্ধু বান্ধব ছিলেন মালয়েশিয়াতে, মালদ্বীপে, তো তখনও আমরা খুব একটা শুনিনি যে আমাদের লোকজন অত দূরে যান অভিবাসী কর্মী হিসাবে। তো 1-1.5 দশক আগে শ্রীলঙ্কার ন্যাশনাল কমিশন ইন ইউনেস্কোর কাজ করতে গিয়ে আমাদের একজন অধ্যাপক আসলেন এবং তিনি বললেন যে তার বাড়িটা যিনি বানাচ্ছেন তিনি বাংলাদেশের শ্রমিক। এই প্রথম জানলাম যে আমাদের শ্রমিকরাও মালদ্বীপে আমাদের যারা সহকর্মী আছেন, কাউন্টার পার্ট আছেন, তাদের বাড়িঘর বানাচ্ছেন, তার অত দূর বাঙালি পৌঁছে গেছে। আমি নিজেও দেখেছি মালেতে, আব্দু আইল্যান্ডের মতো বহু দূরের একবার ভারত মহাসাগরের কোথায় যেতে বিমানেও যেতে দীর্ঘ সময় লাগে, সেখানেও বাঙালিরা চলে গেছেন। এখন দুইভাবে আমি জিনিসটা ভাবি। একটা হলো যে আমাদের সম্ভবত পুরো জিনিসটাকে ভিন্নভাবে ভাববার সময় এসেছে, যে মালদ্বীপকে আমরাই ঋণ দিচ্ছি, সেটা নিঃসন্দেহে আমাদের আনন্দের কথা, এবং এই যে ঋণ দিচ্ছি তারও অংশীদার কিন্তু আমাদের অভিবাসী কর্মীরাও, তাদেরকে বাইরে রাখা যাবে না। তারা অর্থ জুগিয়েছেন, তারা রেমিটেন্সের টাকা জুগিয়েছেন, আমাদের দেশে উৎপাদন হয়েছে, তৈরি পোশাক শিল্পেও আমাদের শ্রমিকরা নিয়োজিত আছেন। সবার শ্রমে সরকারের পরিকল্পনা, আপনার আমার প্রত্যেকের একটা সম্মিলিত অর্জন আজকের অবস্থা আমরা মালদ্বীপকে ঋণ দিতে পারছি। সেই মালদ্বীপে আমাদের অভিবাসী কর্মীরা আছেন। এখন এরা গেছেন হয়তো অনেকদিন আগে, সবাই নিয়ম মেপেও যাননি। তো প্রধানমন্ত্রীর আহ্বান সাধুবাদ জানানোর মতো, যে যারা অবৈধ আছেন বা নথিভুক্ত না, আমরা যেহেতু একটা ভালো অবস্থানে আছি, মালদ্বীপ আমাদের কাছ থেকে এক ধরনের অংশীদারিত্বে আসছেন, আমি ঋণ বলবো না, বলবো যে একটা অংশীদারিত্বে সেই কথাটি বলেছেন তিনি, একটা কার্ডসি তারাও দেখাবেন এবং আশা করা যায় যে তারা এদের বৈধ করবেন। কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত মালদ্বীপে আমরা যাব, কিন্তু আমরা এইভাবে শ্রমিক হয়ে যেতে চাই না, বরং আমাদের অভিষ্ট হওয়া উচিত যে আমরা আরো স্কিলড হই, আমরা মালদ্বীপে যাতে তাদের উন্নয়নে অবদান রাখতে পারি, তাদের বড় আকারের আমরা তাদের ডেভেলপমেন্ট পার্টনার হতে পারি, সেই ধরনের লোক আমরা যাব। আমরা কেন আনস্কিল শ্রমিক সেখানে যাব, সেইটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আর যে প্রসঙ্গে আপনি বলছেন, প্রধানমন্ত্রীর আহ্বানগুলোর সঙ্গে দ্বিমত পোষণের তো কোনো সুযোগ নেই, কারণ নিরাপদ অভিবাসনের কথা বারবার বলা হচ্ছে যে আপনারা এভাবে যাবেন কেন। এই যে দালালের খপ্পরে পড়ছেন, যেখানে 4 লাখ 5 লাখ থেকে আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশে যাচ্ছেন। আমি মাঝে মধ্যে হিসাব করে দেখেছি যে আপনি যদি 400-500 রিঙ্গিট বেতন পান, তাহলে কত বছর লাগবে আপনার এই যে ভিটে বাড়ি সবকিছু বিক্রি করেছেন এই টাকাটা উঠাতে। তারপরেও আপনি কি অবস্থায় যাবেন আপনি জানেন না। আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে কি বেতন পাবেন, কোথায় কাজ করবেন। অতএব হয় আপনাকে সরকারের যে বিধি মোতাবেক, নিয়ম মোতাবেক যেতে হবে, না হলে সরকার যাকে দায়িত্ব দিচ্ছেন এরকম বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে হবে। অনেক ক্যাম্পেইন করা হচ্ছে, এবং নিরাপদ অভিবাসন না হলে কি ঘটতে পারে সেটা আমাদের স্মরণ করিয়ে দিতে হবে। আমরা যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বর্ডারে যে গণকবরের কথা আমরা যেন ভুলে না যাই। আজকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য যে কি প্রাণান্তকর চেষ্টা। আমরা যেমন একটা কথা বলছি যে নিরাপদ অভিবাসন, আপনি যথার্থই বলেছেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কথাটা আপনি বলেছেন যে আমাদের দক্ষ শ্রমিক পাঠাতে হবে, অর্থাৎ নিরাপদ, এবং আমাদের শ্রমিকদেরও যে মান, সেই মানটা আমরা যদি গিয়ে এই বিভিন্ন এয়ারপোর্টে, আপনার সিঙ্গাপুর থেকে শুরু করে আপনার দুবাই এবং এই সমস্ত অঞ্চলগুলোতে যে গিয়ে যদি এয়ারপোর্টে গিয়ে দেখেন যে যারা কি বলে টয়লেট পরিষ্কার করছে, যারা সেখানে এয়ারপোর্টে মিনিয়াল জবগুলো করছে, সেইখানে হচ্ছে আমাদের দেশের নাগরিকরা। যেমন আজকে এটা আমাদের ভালো লাগে না, তাই না? আজকে একটা বিশেষ অকেশনে প্রধানমন্ত্রী, একটা দেশের আমাদের প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তার এটা ভালো লাগবে না যে তার নাগরিকরা সেখানে নথিবিহীন সেখানে আছেন। এই আহ্বান তিনি করছেন। আমরা কি আশা করি প্রতিদিন প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবেন, প্রতিদিন আমাদের মন্ত্রী যাবেন, প্রতিদিন আমাদের সচিবরা গিয়ে এই ইলিগালদেরকে লিগাল করার আহ্বান যাবেন? না, আমাদের বরং একটা কঠোর বার্তাও দেওয়া উচিত যে তুমি ওই দেশে যাবে, কিন্তু আমি দেখতে চাই যে হুলে মালুতে যে কনস্ট্রাকশন হচ্ছে সেটা ঠিকাদার বাংলাদেশি, আমি দেখতে চাই তার প্রকৌশলী বাংলাদেশি, আমি দেখতে চাই যে আমি যে সবাই প্রকৌশলী হবেন, সবাই চিকিৎসক হবেন, সবাই মালদ্বীপে গিয়ে শিক্ষকতা করবেন তা বলছি না, কিন্তু আমি তো একটা দক্ষতা নিয়ে যাব
আমি যদি মালদ্বীপে একজন দক্ষ শ্রমিক হিসেবে না যেতে পারি, আমি যদি মালয়েশিয়াতে এত বছরে এত দশকের মধ্যে দক্ষ শ্রমিক হিসেবে না যেতে পারি, আমি যদি মধ্যপ্রাচ্যে সেখানে একটা দোকানের মালিক না হই, ব্যবস্থাপনার দায়িত্বে না যেতে পারি, আমি যদি বড় কোনো প্রকল্পে না যেতে পারি, আমি তো দশকের পর দশক এই কাজে শুরুতে হয়তো এই ব্যাপারটা ছিল যখন আমরা শুরুতে অনেক আগে, কিন্তু এটার থেকে তো আমাদের উত্তরণ হওয়ার একটা সময় আমাদের আপনি যখন উত্তরণ শব্দটা বলেন, আমরা যখন স্বল্পোন্নত থেকে আমি আমার যখন এলডিসি তে আমার গ্রাজুয়েশন হচ্ছে, আমি ওই পর্যায়ে যাচ্ছি, তখন এটাও মাথায় রাখতে হবে যে আমার তো মর্যাদার একটা বিষয় আছে, আমি এখানেই থাকবো, আমি মধ্যপ্রাচ্যে যাব, আমি দক্ষিণ পূর্ব এশিয়াতে যাব, আমি দক্ষিণ এশিয়ার অন্য জায়গাতে যাব, আমি ইউরোপে যাব, কিন্তু আমি একজন দক্ষ মানুষ হিসাবে যাব। এবং আরেকটি দিকে আমাদের সময় খুব কম, তারও বলছি আমরা আরেকটি দিকে যেটা নিয়ে বারবার কথা আসে, সেটা হচ্ছে যে এই যে আমাদের নারী শ্রমিকদের যে আমরা পাঠাচ্ছি বাইরে, তারাও কিন্তু নানান ধরনের নির্যাতনের, হেনস্থার, যৌন হয়রানিরও শিকার হচ্ছে, অনেকে ফিরে আসছে, সেই অভিযোগ নিয়ে আসছে। আমাদের এগুলো তো অবশ্যই অভিবাসন নীতির একটা বড় অংশ হওয়া উচিত। অধিকার সংগঠনগুলো হয়তো কথা বলে, আমরা রেমিট্যান্স বা নানান কারণে অনেক সময় সংবেদনশীলতার কারণে এগুলো বড় আলোচনা আনতে চায় না, কিন্তু দেখেন এগুলো আস্তে আস্তে এগুলোর অপনোদন করতে হবে, এগুলোর একটা সমাধান করতে হবে যে আমার নারী শ্রমিক যাবেন না কেন, তিনি প্রশিক্ষিত নারী শ্রমিক যাবেন, তিনি সম্মানজনক ভাবে এমন জায়গাতে তিনি এমন দেশে যাবেন যেখানে তাকে সম্মান দেওয়া হয় এবং এমন পরিবেশে। এবং আপনি যে প্রসঙ্গ তুলেছেন, আমি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ অন্য একটি চ্যানেলে আলোচনা করছিলাম যে কথা হয়তো এমইউতে লেখা যাবে না, চুক্তিতে লেখা যাবে না, কিন্তু আমাদেরকে বলতে হবে আমাদের শ্রমিকরা যেন মর্যাদায় থাকেন, আমাদের কূটনীতিকদের দায়িত্ব পালন করতে হবে, আমরা সেখানে যে যে অবস্থানে যাই, আমরা ভ্রমণকারী হিসাবে যাই, পর্যটক হিসাবে যাই, আর যে কাজে ওই দেশগুলোতে যাই, ওই দেশের মানুষদেরও আমাদের বোঝানোর একটা দায়িত্ব আছে যে আমাদের একটা, আমরা ভালো জাতি থেকে আসছি, একটা সম্মানজনক অবস্থান থেকে আসছি, আমাদের যে লোকগুলো আজকে কাজ করছে তারা ভবিষ্যতে তোমার উন্নয়নের অংশীদার, অতএব তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো তাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটা আগামীকাল একই সময় প্রচারিত হবে, তা দেখবেন, সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। বাংলাদেশ টেলিভিশনের বর্ষপূর্তিতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাটির পরশে সবুজের ফলনে মেধা ও মননে আলোকিত জীবন, কৃষকের